নমস্কার সবাইকে। আশা করি সবাই আমার যে উপরের লাইনটা লেখা আছে যে এনওসি কি বা এনওসি কার প্রয়োজন পড়ে বা এনওসি কি ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে চাকরি করতে গেলে বা সরকারি চাকরি করতে গেলে কি এনওসি দরকার, এই যে কোশ্চেনগুলো বা এনওসি কে কে অ্যাপ্লাই করতে হবে বা ফর্ম ফিল আপ করতে কি এনওসি দরকার লাগে কিনা বা স্ক্রুটিনিতে এনওসি দরকার লাগে কিনা বা যে কেউ যদি এবার টেট 1 থেকে টেট 2 তে এক্সাম দিব বা টেট 2 তে এবার চাকরি করতে চায় তাহলে কি ওই যে টেট 1 এর যে টিচার সে টেট 2 তে আসতে গেলে কি এনওসি দরকার লাগে কিনা, মানে যত এনওসি নিয়ে যত কোশ্চেন আছে আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটা কোশ্চেনের আনসার তোমাদের আজকে দিব। তো চলো, এনওসি ব্যাপারটা কি? এনওসি হচ্ছে একটা নো অবজেকশন সার্টিফিকেট। এটা তোমাকে যদি কোনো ত্রিপুরা সরকারের আন্ডারে, মানে ত্রিপুরা সরকার না, যে কোনো গভর্নমেন্ট জব করতে গেলে তোমাকে এনওসি অবশ্যই প্রয়োজন। প্রয়োজন কার প্রয়োজন? যারা অলরেডি গভর্নমেন্টের আন্ডারে কোনো অফিস বা কোনো ডিপার্টমেন্টে জব করতেছে তাদের প্রয়োজন। তাছাড়া আর কার প্রয়োজন আছে? তুমি মনে করো ত্রিপুরা আন্ডারটেকিং বা ত্রিপুরা এডপ্ট যে স্কুলগুলো, ওইখানেও যদি তুমি চাকরি করো, ওইখান থেকে যদি তুমি আবার টেট 1 2 এক্সামে আয়ো বা ত্রিপুরা গভর্নমেন্টে অন্য কোনো ডিপার্টমেন্টে যাও, মানে এক জায়গা থেকে যখন আরেক জায়গায়, মানে কোনো অফিসিয়াল মানে গভর্নমেন্টের জবে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাবে, তোমার অবশ্যই এনওসি সার্টিফিকেটটা তোমার অবশ্যই নিয়ে যেতে হবে। তো চলো আজকে মেন পয়েন্টে চলে যাবে। হ্যাঁ, অনেকে আমার প্রশ্ন করতে যায়, স্যার আমি তো টেট 1-এ আসি, টেট 1-এ সে অলরেডি জব করতে হবে, টেট 2-তে আইতে গেলে বা টেট 2 এক্সাম প্রিপারেশন নিতে গেলে বা টেট 2 অ্যাপ্লাই করতে গেলে কি এনওসি কি দরকার নেই? হ্যাঁ, অবশ্যই এনওসি তোমার প্রয়োজন। কারণ কি, অলরেডি তুমি ত্রিপুরা যে গভর্নমেন্টের আন্ডারে টেট 1-এ মানে এই বলে কি পেপার 1 যেটা 1 to 5, হ্যাঁ, ওই ক্লাসে তুমি অলরেডি তুমি টিচিং করতেছো। হ্যাঁ, অলরেডি তোমার ত্রিপুরা গভর্নমেন্ট খাতায় তোমার নাম লেখা আছে। তো অবশ্যই তুমি টেট 2-তে যাইতে গেলে তুমি অবশ্যই এনওসি সার্টিফিকেট নিয়ে টেট 2-তে জমা দিতে হবে। এবং যখন তুমি এবার কখন তুমি এনওসি সার্টিফিকেটটা লাগে অ্যাপ্লাই করবা? দেখো, যখন ফর্ম ফিল আপ করবা, ফর্ম ফিল আপ করার সময় ফর্ম ফিল আপ কইরা বা ফর্ম ফিল আপ করার আগে করতে হবে, কিন্তু আমি বলবো যে ফর্ম ফিল আপটা কইরা ফর্ম ফিল আপের যে প্রিন্ট আউটটা এটা সঙ্গে নিয়ে তুমি যদি কোনো স্কুলে বা তুমি যে স্কুল জব করো সেই স্কুলের হেডমাস্টার বা ইনচার্জের ইনফর্ম দিয়া সে আইএস অফিসের মাধ্যমে, ডিস্ট্রিক্ট অফিসের মাধ্যমে, ডাইরেক্টর অফিসে সেটা জমা দিতে হয়। তখন তাদের থেকে তোমার একটা এনওসি যে সার্টিফিকেট একটা ইস্যু করা হইবে যে তুমি অন্য ডিপার্টমেন্টে যাইতে তোমার কোনো ধরনের অবজেকশন নাই। তবে এনওসিটা কেন লাগু করা হয়েছিল, এনওসিটা কেন প্রয়োজন পড়ে? এইবার একটা নিয়ম হয়েছে কি, তুমি একসঙ্গে দুইটা চাকরি করতে পারতে না গভর্নমেন্ট অফিসিয়ালি। তুমি দুইটা চাকরি যেন না করো, সেই কারণে তোমার নো অবজেকশন। আর একটা কারণ হয়েছে নো অবজেকশন সার্টিফিকেট এই কারণে লাগু হয়েছে, তুমি এবার মনে করো কোনো একটা ডিপার্টমেন্টে তুমি জব করো, তো অনেক ডিপার্টমেন্টে জব করতে অনেক ধরনের ক্রাইটেরিয়া থাকে। মনে করো এক্সাম্পল হিসেবে রেলওয়েতে জব করার সময় তোমার একটা এগ্রিমেন্ট থাকে। অনেক অনেক অফিসে কিন্তু বা অনেক ডিপার্টমেন্টে এগ্রিমেন্ট থাকে যে তোমার নিয়ে যে একটা ট্রেনিং করা হইব বা 2 বছর বা 3 বছর একটা পিরিয়ড, বা তোমার কিন্তু একটা অ্যামাউন্ট ইনভেস্ট করবো। এবার মনে করো 3 বছর একটা পিরিয়ড, হ্যাঁ, তুমি ওই সময় অর্ধেক চাকরি করে তুমি ছাড়াই পড়ছো, তাহলে তাদের টাইমও ওয়েস্ট হলো, তাদের মানিও মানে ওয়েস্ট হলো। ওই কারণে তোমার একটা এগ্রিমেন্ট থাকে, এবং ওই এগ্রিমেন্টটা তুমি যদি ফুলফিল করো তাহলে কিন্তু ওইখান থেকে এনওসি পাইবা। ওই কারণে এনওসি মানে কি, তুমি যে ডিপার্টমেন্টে আগে চাকরি করতে সেই ডিপার্টমেন্ট থেকে তোমার ক্লিয়ারিফিকেশন দিব যে হ্যাঁ তুমি এখন এখান থেকে তুমি অন্য আরেকটা পোস্টে অ্যাপ্লাই করতে পারো, কারণ তোমার সঙ্গে কোনো ধরনের বা ট্রানজ্যাকশন পেপার হোক বা কোনো ধরনের কাজের পেন্ডিং হোক, কোনো ধরনের সমস্যা নাই ওই ডিপার্টমেন্টে। ওই কারণে তোমার এনওসি দিয়ে দিচ্ছে যে হ্যাঁ তুমি নতুনভাবে কোনো অন্য চাকরি অবশ্যই যাইতে পারো। এই কারণে এনওসিটার প্রয়োজন পড়ছে। ঠিক, তো এবার প্রাইভেট সেক্টর থেকে আইতে গেলে কি এনওসি দরকার আছে নি? এবার প্রাইভেট সেক্টর থেকে এনওসি যদি নিতে পারো অবশ্যই ভালো। কারণ কি, অনেক সময় তুমি প্রাইভেট সেক্টরে যখন কাজ করো বা এখনও যে প্রাণ কার্ড বা কইতে পারো যে এনপিএস লাগু হওয়ার পরে, নিউ পেনশন স্কিম যেটা লাগু হওয়ার পরে সবারই কিন্তু এনপিএস একটা বানানো হয়ে গেছে অলরেডি। তো সেই বেনিফিটটা যদি পাইতে হয়, আগে যে মনে করো একটা বন্ড জমা রাখছিলে বা ওই কোম্পানির আন্ডারে বা কোনো একটা অ্যামাউন্ট জমা করছিলাম, সেই অ্যামাউন্টটা তোমার রিটার্ন পাওয়া যাবে পরবর্তী সময় যখন তুমি নতুন একটা ডিপার্টমেন্টে জয়েন করবা। আগে যে ফেসিলিটি ওইটাও পাওয়া যাবে। তাছাড়াও এনওসি আরও কেন দরকার হয়, এবার টেট 1 থেকে টেট 2-তে যাবে, ঠিক আছে? যেহেতু তুমি গভর্নমেন্টের একজন এমপ্লয়ি অলরেডি, তাহলে তুমি টেট 1 থেকে টেট 2-তে যাইতে গেলে তোমার যে ব্যাপারগুলো মনে করো তোমার ইএল থাকে, মেডিকেল লিভ থাকে, বা তোমার যে গভর্নমেন্টের যতগুলো ফেসিলিটি দেয় একজন এমপ্লয়ি হিসেবে, সেই ফেসিলিটিগুলি পাইতে গেলেও কিন্তু একটা সময় এনওসির যে ব্যাপারটা ওইটা কাজে আয়। কারণ তুমি গভর্নমেন্টের জানাইয়া বা ওই ডিপার্টমেন্টের জানাইয়া তুমি তোমার প্রমোশন বা তুমি আরেকটা এক্সাম দিতে গেছো, তাহলে কি যখন তোমার ওই যে বেনিফিটগুলো পাইতে গেলে কোনো ধরনের সমস্যা হতো না, কারণ তুমি গভর্নমেন্টে বা ওই ডিপার্টমেন্টে ইনফর্ম করে কিন্তু নেক্সট একটা এক্সামে দিতে গেছো। আরেকটা ব্যাপার, এনওসি দিতে গেলে এনওসি লইয়া যখন এক্সামে দিবা বা মনে করো এনওসি তুমি নিছো না, হ্যাঁ, তো অনেক সময় অনেকে কী করে আমি দেখি যে ডিপার্টমেন্টে ইনফর্ম না করেই সে অন্য কোনো একটা এক্সামে বসে। তাইলে কি তুমি গভর্নমেন্টে ইনফর্ম না করে বা তুমি তোমার ওই ডিপার্টমেন্টে ইনফর্ম না করে তুমি অন্য কোনো এক্সাম দিতে পারতাম, হয়তো বা তুমি দিতে পারবা, কিন্তু সেটা ডিসকোয়ালিফাই করা হবে। সেই সার্টিফিকেট বা ওই এক্সামটাতে তুমি পাস করলো সেটার কোনো ভ্যালিডিটি অবশ্যই থাকতো না। কারণ কি, একটা ব্যাপার হয়েছে,
তুমি যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে চাও, অলরেডি যদি তুমি জব করো, হ্যাঁ, ত্রিপুরা গভর্নমেন্ট হোক বা কোনো একটা সেক্টরে জব করো, সেই দপ্তরে বা সেই সেক্টরে তোমার জানাইতে অবশ্যই হইব। এবার তুমি এক্সাম দিতে গেলে তোমার ছুটিটা কীভাবে নিবা, ছুটির ব্যাপারটা যদি সেখানেই সে তোমার কেউ যদি সিএল নিয়ে যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যায়, তাহলে সেটা কোনোভাবেই অ্যালাউ করা হতো না। সিএল দিয়া মানে সিএল এর মাধ্যমে কোনো কম্পিটিটিভ এক্সাম বা কোনো ধরনের কোর্স, সেই কোর্সের সার্টিফিকেট কোনোদিন ভ্যালিড হয় না। এটা সবাই কিন্তু জানা রাখো। তো সিএল কখনোই ছুটি মানা হয় না কোনো কম্পিটিটিভ এক্সাম বা কোনো ধরনের কোনো কিছুতেই সিএলটাকে মান্যতা দেওয়া হয় না। সেখানে ইএলএ প্রয়োজন পড়বে। ইএল এর মাধ্যমে তুমি কোনো কম্পিটিটিভ এক্সাম মানে ছুটির ব্যাপারটা ইএল এর মাধ্যমে সেটা নিতে হইব। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার এনওসি, যেটা এনওসি যদি তোমার থাকে, তাহলে তুমি কোনো কোর্স যদি কমপ্লিট করো বা কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করো, তাহলে সেটা ভ্যালিড হিসাবে গণ্য করা হইব। যদি তোমার নো অবজেকশন সার্টিফিকেট না দেয়, তাহলে তুমি সেই এক্সাম ক্লিয়ার করলো সেটা ভ্যালিড না। এবং মনে করি আমি টেট এক্সামটা নিয়ে করতেছি, তুমি মনে টেট 1 অলরেডি ক্লিয়ার করা আছে বা জব করতেছ অলরেডি, বা টেট 2-তে যাইবা, বা টেট 2 কোয়ালিফাই করছো। এবার টেট 2-তে কোয়ালিফাই করার পর যখন স্কুটিনি হইব, তখন কিন্তু ফার্স্ট অফ অল তোমার আগে দেখা হইবে যে তোমার এনওসি সার্টিফিকেট নিয়ে আইছো কিনা, তোমার ডিপার্টমেন্ট থেকে তুমি পারমিশন নিছো কিনা তুমি যে টেট 2 এক্সাম দেওয়ার লাগে। প্রথমত তোমার এনওসিটা অবশ্যই দেখবো, এবং এনওসিটা তুমি কবে অ্যাপ্লাই করছো ওইটাও কিন্তু তারা ডেটটা দেখে, এবং ফর্ম ফিল আপের ডেট, এনওসির ডেট। এবার তুমি মনে করো তুমি এক্সাম এনওসির লেখা তুমি অ্যাপ্লাই করছো কখন, মনে করো তুমি নোটিফিকেশন যখন বেরিয়েছে তুমি অ্যাপ্লাই করে নিছো, এক্সামও কোয়ালিফাই করে নিছো। এইবার মনে করো আগামীকালকে মনে করো ভেরিফিকেশন বা স্কুটিনি তুমি আজকে এনওসি লেখা জমা দিছো, তাহলে কিন্তু হইতো না। সেটা এক্সাম দেওয়ার আগে বা নোটিফিকেশন ফর্ম ফিল আপ করার পরে কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে। যদি অ্যাপ্লাই করে নাও, তাহলে মনে করো যদি নোটিফিকেশন বা এনওসিটা যাইতে একটু সময়ও লাগে, তারপরে তুমি কিন্তু তোমার ডকুমেন্টটা তুমি স্কুটিনিতে নিয়ে দেখাইতে পারবা যে স্যার দেখেন আমি এক্সামের ফর্ম যখন ফিল আপ করছিলাম তখনই আমি এনওসি লেগে অ্যাপ্লাই করে দিছি অলরেডি, এবং আমার যে দপ্তরে আমি এটা জানাই রাখছি। ওই কপিগুলো যখন স্কুটিনিতে নিয়ে তুমি দেখাইবা, তখন তোমার যে সার্টিফিকেট মানে টেট যে কোয়ালিফাই করছো বা এক্সাম যে কোয়ালিফাই করছো সেটা তোমার ভ্যালিড বলে তারা গণ্য করবো। কারণ তুমি যদি অ্যাপ্লাই না করো, তখন তারা কী প্রুফ দেখাইবা? এই কারণে হচ্ছে তারা কিন্তু ডেটগুলো সম্পূর্ণ দেখে যে তুমি এনওসি লেখা কবে অ্যাপ্লাই করছিলা, বা এক্সামের যে ডেটটা সেই তারপরে করছো কিনা বা আগে করছো কিনা, বা এক্সাম পাস করছো পরে কি তুমি অ্যাপ্লাই করছো কিনা, ওই ব্যাপারটা কিন্তু তারা দেখে। এবং তোমার ডিপার্টমেন্টে তুমি পারমিশন নিছো কিনা। ছুটির ব্যাপারটা সবচেয়ে বড় কথা হচ্ছে ছুটির ব্যাপারটা। ছুটি বলতে কি তুমি সিএল নিয়ে এক্সামে আইছো নাকি ইএল নিয়ে, ওই যে কপিগুলো ওইগুলো কিন্তু স্কুটিনিতে তারা দেখবো। যেহেতু তুমি অলরেডি গভর্নমেন্টে একটা জব করতেছো বা কোনো একটা ডিপার্টমেন্টে আসো, এনি অন্য সেক্টর থেকে আইতে গেলো। এবং আরেকটা এনওসির প্রয়োজন এই কারণে করে, যদি তুমি আগে যে জবগুলো করছো সেই বেনিফিটগুলো যদি নেক্সট মানে আপারে বা অন্য একটা প্রমোশন পায় বা অন্য একটা এক্সাম দিয়ে ক্লিয়ার করে আগের যেই বেনিফিটগুলো যদি তুমি পাইতে চাও বা সিনিয়রিটিটা যদি তোমার নিয়ে আইতে চাও, তাহলে তোমার এনওসিটা কিন্তু মাস্ট বি দরকার। আর এনওসি ছাড়া তোমার কোনো ধরনের ওই কাজগুলো মনে হয় না, ওইগুলো করতে গেলে কিন্তু সমস্যা হবে। কিন্তু এনওসিটাই তখন বিশেষভাবে প্রয়োজন পড়বো, যে তুমি আগে যে একটাতে জব করতা ওইটা তুমি তারারে অলরেডি জানাই দিছো যে আমি টেট 1-এ জব করতাম আগে, এবার আমি টেট 2-তে আইসি, এবং টেট 2-তে আইসি যে আমি আগে আপনাদের জানাইছিলাম যে আমি এনওসি লেগে অ্যাপ্লাই করছি, এবং এনওসি এই ব্যাপারটি এবং আমার আগের যে বেনিফিটটা ওইটা পাইতে আমার ওই এনওসিটা শো করতে পারো। ওই কারণেই এনওসি লেগে যখন অ্যাপ্লাই করবা, তুমি যে ডিপার্টমেন্টে চাকরি করতেছো তাদের অবশ্যই ওই গোচরে নিতে হইব যে তুমি একটা এক্সাম দিতে যাচ্ছ, এবং এক্সামের দিন যে ছুটিটা তুমি অবশ্যই পাইবা, বা স্কুটিনের দিনে একটা ছুটি পাইবা। মানে কি তুমি আগে থেকে তারা জানে রাখছো ব্যাপারটি, তখন তোমার ছুটি ছাটার ক্ষেত্রে সমস্যা হইতো না, যারা বিশেষ করে কোনো সেক্টরে অলরেডি কাজ করতেছো। ঠিক, আর একদম প্রাইভেট সেক্টরে ওইগুলোতে সবসময় বেশি একটা প্রয়োজন হয় না। কিন্তু তুমি যখন নতুনভাবে চাকরিতে তুমি জয়েন করছো, তখন তোমার সেই প্রাইভেট সেক্টর থেকে একটা রেজিগনেশন লেটার অবশ্যই তুমি সঙ্গে রাখবা যখন তুমি জয়েন করার সময়। ঠিক, ওইগুলো প্রুফ থাকতেই হবে কিন্তু, কারণ মুখের কথা হইতো না, সেগুলো প্রুফ। তুমি এনওসি লেগে অ্যাপ্লাই করছো সেই কপিটা তোমার হাতে থাকতেই হবে। এবার এনওসি লেগে অ্যাপ্লাই করে দিয়েছো, এবার কি মনে করো এনওসির থেকে যে ক্লিয়ারিফিকেশনটা বা এনওসির সার্টিফিকেটটা আইটা মনে করো পরীক্ষার পরে আইছে, তুমি পরীক্ষা দিলাইছো কোয়ালিফাই করে দিচ্ছো, তারপরে আইছে, এর থেকে তোমার প্রবলেম, তোমার কোনো সমস্যা হবে একদমই না। কারণ তোমার যে কাজটা তুমি এনওসি লেগে যে অ্যাপ্লাই করাটা তুমি অবশ্যই করে নিচ্ছো। এবার রেসপন্সিবিলিটিটা তারার দিকে যাবে, কারণ তারা মনে করো একটু মানে এনওসি সার্টিফিকেট ইস্যু করতে একটু সময় নিছে, এই কারণে তোমার কোনো ধরনের আর প্রবলেম বা কোনো সমস্যাই তুমি করতে না। তো এটা একটা কথা। আরেকটা হচ্ছে এনওসি কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে নিবা, এবং সিএল দিয়ে কোন ধরনের এক্সাম কোয়ালিফাই করলে সেই এক্সামটা ভ্যালিড ধরা হইতো না টেস্ট, সেটা ইএল এর মাধ্যমেই তুমি কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে পারবে। অনেকে দেখি মনে করো অনেকেই কোশ্চেন করছে, স্যার আমি তো মনে করেন আজকে মনে করেন টেট 1 ড্রাইভার যে রোববারে পরীক্ষা করছে, তো এই দিন আমার স্কুল থাকতো না বা আমার কোনো অফিসও থাকতো না, তো এই দিন তো আমি পরীক্ষা দিতেই পারি, তাহলে আমার তো ছুটি ছাটা দরকার নাই। কিন্তু না, তুমি যে এক্সামটা দিছো তোমার ডিপার্টমেন্টে তুমি জানাইছো কিনা, ওইটা হচ্ছে প্রশ্ন। মানে তুমি যে তোমার প্রমোশন বা তুমি একটা আপার লাইনে আরও যাইতেছো, সেই তোমার ডিপার্টমেন্টে গোচর নিছো কিনা,
কারণ ডিপার্টমেন্ট তোমার উপর অনেক আশা থাকে, তোমার সঙ্গে অনেক ধরনের টার্ম কন্ডিশন থাকে যে এই সময়ের মধ্যে আমার এই কাজগুলো ফিল আপ করতে হবে, বা আমার বিভিন্ন অফিসে কিন্তু বা মনে করো ইউপিএসসি বা এসএসসি বা রেলওয়েতে এটা কিন্তু এক ধরনের একটা টার্ম কন্ডিশন থাকে যে এই যখন তুমি জয়েন করবা তোমার একটা টাইম পিরিয়ড থাকে যে এই টাইমে তোমার একটা ট্রেনিং করানো হইব, এবং ট্রেনিংয়ের লেগে যে একটা সময় ইনভেস্ট করবো কিন্তু তোমার উপরে, এবং তোমার লাগে একটা টাকাও ইনভেস্ট করবো তারা। তখন কি তুমি ওইখান থেকে তো হঠাৎ করে যদি কেউ রিজাইন দিলাইবা বা তুমি চাকরি করতে না তাহলে হতো না। তুমি চাকরি ছাড়তে পারবা, কিন্তু অন্য ডিপার্টমেন্টে যাইতে গেলে সেইখান থেকে এনওসি আনতে হবে। ওই কারণেই এনওসিটা মানে ইস্যু করা হয় যে এনওসি তুমি ওই দপ্তর থেকে তুমি পারমিশন নিয়ে কোনো নতুন দপ্তরে যাইবা দিয়ে সেই পারমিশনটা নিয়ে আইছো কিনা, তাদের থেকে কোনো ধরনের সমস্যা আছে কিনা তোমার লেয়া। তো এই কারণেই এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট ইস্যু হয়। ঠিক আছে, এই ব্যাপারগুলো অবশ্যই জেনে রাখবা। এবং যখন তুমি এক্সাম দিবা বা স্কুটিনি যখন ডেটের ক্ষেত্রে অনেকগুলো ডেট লাগে, হ্যাঁ মনে করো একটা এক্সামের একটা ডেট, ওই দিন তোমার ছুটি থাকতে হইব। ওটা মনে করো তুমি কোয়ালিফাই যেদিন করছো বা তোমার স্কুটিনি যেদিন, ওই দিন তোমার একটা ছুটি লাগবো। যেদিন ভেরিফিকেশন আইব ওই দিন তোমার ছুটি লাগবে, যখন ডিপার্টমেন্ট ভেরিফিকেশন হইব ওই দিন ছুটি লাগবে। তো অনেকগুলো তোমার ছুটি দরকার, তাহলে সবগুলো কি সিএল দিয়ে হইব? একদমই না। তখন ইএলএল কে অ্যাপ্লাই করতে হবে, এবং যখন তুমি যে ডেটে এক্সাম দেবা, এক্সাম দিতে যাবা, ভেরিফিকেশন যাবা, সেদিন সেই ছুটিগুলো গণ্য করা হইব। ঠিক, তখন তোমার কোনো ধরনের স্কুটিনিতে গিয়ে কোনো ধরনের সমস্যায় তুমি পড়তা না। অবশ্যই ফর্ম মনে করো এবার টেটে যে নোটিফিকেশন আছে সেই ফর্ম ফিল আপটা করতে গেলে করার সঙ্গে সঙ্গেই সেই ফর্ম ফিল আপের যে কপিটা এটা প্রিন্ট আউট করে তার সঙ্গে অ্যাপ্লিকেশন করে যে দপ্তরি চাকরি করো সেই দপ্তরে অবশ্যই আপার অফিসিয়াল যারা আছে তাদের কাছে অবশ্যই তোমার বিষয়টা জানিয়ে নিতে হবে যে আমি একটা এক্সাম দিতে যাচ্ছি, আমি এই ফর্মটা ফিল আপ করছি এবং এই তারিখে পরীক্ষা, এই কারণে আমি একটা এনওসি চাই যে আমি এই পরীক্ষা ফেস করতাম চাই। ঠিক, নিজের একটু প্রমোশন বা নিজের আর একটু আপডেট করতে চাই, ওইগুলো কিন্তু আগের থেকে তারা জানাই দিতে হবে। এবং ডেট মানে রিসিভ করবো ওইগুলো কিন্তু তোমার সঙ্গে থাকতেই হবে। ওইগুলো কখন প্রয়োজন পড়বো? ওইগুলো প্রয়োজন পড়বো তোমার যখন তোমার টিআরবিটি থেকে ঢাকাইব স্কুটিনি করার সময়, মানে তোমার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করার সময় ওইগুলো কিন্তু ফার্স্ট অফ অল তোমার ওইগুলোই আগে দেখো, যেহেতু তুমি অলরেডি কোনো একটা সেক্টরে জব করতেছো। ঠিক, তো ওই ব্যাপারগুলো তোমরা আশা করি যত সমস্যা আসতো এনওসির ব্যাপার নিয়ে আশা করি সবাই ডাউট একদমই ক্লিয়ার। তো দেখা হইব নেক্সট ভিডিওতে। তো আমার ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লাগে বা ভিডিওতে মনে হয় যে কোনো ধরনের ইনফরমেশন ভালো বা কোনো নলেজেবল ভিডিও এগুলো, তাহলে অবশ্যই শেয়ার করো। তো আমি কারোর ফোর্স করতেছি না, মনে হয় যদি যে এই ভিডিওগুলো খুব কাজে আইব, তাহলে তুমি তোমার ফ্রেন্ড সার্কেলে বা বিভিন্ন ধরনের ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব গ্রুপে তোমরা শেয়ার করতে পারো। এবং ভিডিওগুলো ডাউনলোড করে যদি তোমরা পেজে দিতে চাও তাতেও কোনো সমস্যা নাই, কোনো ধরনের কপিরাইট আইতো না। ঠিক আছে, কিন্তু এটা একটু কাটঝাট কেউ করবা না, মানে এটার কোনো মিস ইনফরমেশন কেউ এটার সঙ্গে অ্যাড করবা না। ঠিক আছে, যে ভিডিওটাই সেটা ডাউনলোড করে তোমাদের পেজে দিতে পারো, কোনো ধরনের কপিরাইট আইতো না। ফেসবুক তোমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক হোয়াটসঅ্যাপে এগুলো তোমরা ইউজ করতে পারো, কোনো ধরনের কপিরাইট আইতো না। ঠিক আছে, তো আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, ইউটিউবের চ্যানেলটার নাম হচ্ছে টিডি স্যার তাপসদেব 2.0। ওই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং যা যা ভিডিও দেওয়া সবগুলো ভিডিও দেখো, এবং ভিডিওগুলো যদি ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো শেয়ার করে দিও। দেখা হইব নেক্সট ভিডিওতে। টাটা, বাই।